صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رحمن يا رحيم আল্লাহ আপনি যা চান তাই হয়, আপনি যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ আমাদের এই পার্লামেন্টে যাদের নামে আজকে শোক প্রস্তাব আনা হয়েছে তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, ওনাদেরকে মাফ করে দেন, ওনাদেরকে জান্নাত নসিব করেন। বিশেষ করে নেপালে যে দুর্ঘটনা ঘটেছে, যে সমস্ত ভাইয়েরা নিহত হয়েছে তাদের প্রতি আপনি রহম করেন, দয়া করেন, তাদের পরিবার পরিজনদের প্রতি রহম করেন, দয়া করেন। হায় আল্লাহ, খাস করে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন, আমরা যেন আপনার সন্তুষ্টি সহকারে কাজ করতে পারি সে তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী, সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে আরও জানাচ্ছি, ইতিমধ্যে আরও 11 জন সাবেক সংসদ সদস্যকে আমরা হারিয়েছি। তারা হলেন মোহাম্মদ রুস্তম আলী মোল্লা, ফরিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হারুনুর রশিদ, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোশাররফ হোসেন মিয়া, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমদ, সাবেক সংসদ সদস্য শরফুদ্দিন খসরু, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাম সরওয়ার হিরু, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী, সাবেক মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী। উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, 21 পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি, 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মোহাম্মদ মুস্তফা মনোয়ার, বিশিষ্ট রাজনৈতিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার মকবুল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনার প্রাণহানিতে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। মাননীয় সদস্যবৃন্দ, উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিতে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি মাননীয় বিরোধী দলের নেতা। স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা আমাদেরই গ্যাপ, দুর্বলতা। আমাদের দলের 2 জন সংসদ সদস্য যাদের নামে ইতিপূর্বে কোনো প্রস্তাব গৃহীত হয়নি আর আমরাও আনিনি। একজন হচ্ছেন যশোরের জিকরগাছা থেকে নির্বাচিত সংসদ সদস্য, উনি 2বারই নির্বাচিত হয়েছিলেন, আবু সাদত মোহাম্মদ আবু সাইদ। আর আরেকজন হচ্ছেন গাইবান্ধার এলাকাটা গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত মৌলানা আব্দুল আজিজ। এই 2 জনের নামটা অন্তর্ভুক্ত করার জন্য আমি অনুরোধ করছি। 2 জনই সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি, মাননীয় চিফ হুইপ। স্পিকার, আমাদের দলের তরফ থেকেও এরকমের
জনাব ফজলুর রহমান মাননীয় প্রতিমন্ত্রী নাটোর 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য। ইতিপূর্বে তার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়নি। মাননীয় স্পিকার তার নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় স্পিকার, নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আমি শোক প্রস্তাবের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে যে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে তাতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে। মৃত ব্যক্তিদের শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সাথে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর অন্যতম সদস্য নেপালের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অত্যন্ত সুদৃঢ়। এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণ বন্ধুপ্রতিম নেপালের জনগণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে, তারা প্রস্তুতি নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যাতে আমরা কোন প্রকারে কীভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে মেডিকেল টিম এবং উদ্ধার কাজে যাতে আমরা সহযোগিতা করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন। তো মাননীয় স্পিকার, আমি নেপালের এই ধ্বংসযজ্ঞে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে দোয়া এবং মনোনয়তে তাদের দোয়া করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সকল সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। আমরা এখন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে অনুরোধ জানাচ্ছি। এখন আমরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। টাইম দেখতেছে কে? اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رحمن يا رحيم. আল্লাহ আপনি যা চান তাই হয়, আপনি যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ আমাদের এই পার্লামেন্টে যাদের নামে আজকে শোক প্রস্তাব আনা হয়েছে তাদের প্রতি খাস রহমত নাজিল করেন, ওনাদেরকে মাফ করে দেন, ওনাদেরকে জান্নাত নসিব করেন। বিশেষ করে নেপালে যে দুর্ঘটনা ঘটেছে, যে সমস্ত ভাইয়েরা নিহত হয়েছে তাদের প্রতি আপনি রহম করেন, দয়া করেন, তাদের পরিবার পরিজনদের প্রতি রহম করেন, দয়া করেন। হায় আল্লাহ, খাস করে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন, আমরা যেন আপনার সন্তুষ্টি সহকারে কাজ করতে পারি সে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শাহজাহান চৌধুরী সাহেব
তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাকিরা প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। কাজে সব প্রথমবারের মতো সংসদ সদস্য হলে অনেক সমস্যা থাকে, বা আমি নিজেও যখন প্রথমবার হয়েছি আমি নিজেও বুঝতে পারি না, অনেকেই আমরা বুঝতে পারি না। কাজে বুঝতে পারাটা একটা সময় লাগে। আমি বিশ্বাস করি তারা সেই সময়ের মধ্যেই নিশ্চয়ই বুঝবেন এবং তারা সেখানে নাম দিবেন এবং আমরা সংবিধান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করব। একটা প্রাণবন্ত পরিবেশে আমরা সংসদ শুরু করেছিলাম। একটা পর্যায়ে বিরোধী দলের মাননীয় সদস্যবৃন্দ ওয়াকআউট করেছেন, তো তারা এখানে বক্তব্য রেখেছেন আপনাদের কাছে। তো তারা যা বক্তব্য রেখেছেন, পার্লামেন্টেও কথা বলেছেন, তো আপনারা শুনেছেন। তো আমরা সব মিলিয়ে যা দেখেছি তাতে আমরা কিছুটা হতাশ হয়েছি। তো হতাশ হয়েছে এই জন্য যে সংসদ, ওখানে তারা বলেছেন যে তারা সংসদ ডাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। প্রথমত হলো বিরোধী দলীয় কোনো সদস্য এখতিয়ারই রাখেন না সংসদ ডাকার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার। তারপর জি রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, তা পারেন না। তারপরেও যেহেতু চিঠি দিয়েছেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই আমাদের সংসদ আরো অনেক পরে বসার কথা ছিল এবং সেপ্টেম্বর মাসে, এখনো সেপ্টেম্বর মাস আসে নাই, আমরা মাঝামাঝি সময় করতে চেয়েছিলাম। তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই সংসদটা এগিয়ে নিয়ে এসেছি এবং সেই সংসদটা আপনারা জানেন 27 থেকে পড়ছে। তাতে আমাদের অনেক অসুবিধা হয়েছে, সে অসুবিধা মেনেও কিন্তু আমরা 27 থেকে সংসদ পড়ছি। এগুলো এক। 2 নম্বর হলো তারা আর 2টা অভিযোগ করেছেন। একটা হলো যে যেটা মূল অভিযোগ তাদের, যে সংবিধানে যে আমরা সংবিধান সংশোধন করব এবং সংস্কারের প্রশ্ন, এই বিষয়টা আমি অনেকবার আপনাদের কাছে বলেছি। সাউথ প্লাজাতে সকল বিরোধী দল, সকল দল মিলে যা কিছু স্বাক্ষরিত হয়েছে তার দাড়ি কমা সেমিকলন থেকে শুরু করে সবকিছুই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়ন করা সংবিধান সংশোধন ছাড়া আমার জানা মতে এখন পর্যন্ত, বহুবার বলেছি আবার বলি, কোনো বিকল্প নেই। কারণ বিকল্প নেই এই কারণে, কারণ আমরা সংবিধানে ধরেন জুলাই সনদ অনুযায়ী ধরেন 20টা 30টা আমরা ধারা সংশোধন করলাম, বাকি ধারাগুলো আমরা কোথায় রাখবো, কার কাছে রাখবো? কাজে সংবিধানে ইনকর্পোরেট করতে হবে। সেজন্য একটা রেফারেন্স হিসেবে আপনাদের কাছে অনেকবার বলেছি, 1950 সালে সংবিধান অ্যাডপ্ট করেছে ইন্ডিয়া, আর 76 বছর বয়স 1926 সাল 2026, এর মধ্যে তারা 106 বার সংবিধান সংশোধন করেছে। আমরা কি ধরে নেব সেখানে কোনো এরকম কোনো পরিস্থিতি বা কোনো লোক নাই যারা সংবিধান লিখতে পারে নতুন করে? তা আমরা জানি পৃথিবীর কোনো স্বাধীন হয়েছে নতুন সংবিধান লিখেছে এমন কোনো দেশ আবার নতুন করে সংবিধান লেখে নেই, আমার জানা মতে নাই। আপনারা জানতে পারেন বা আমার জানা মতে নেই। কাজে সকল গণতান্ত্রিক দেশে সংবিধান সংশোধন হয়। সেই কারণে আমরা বলেছি সংবিধান সংশোধনের জন্য আপনারা থাকেন। সংস্কারের প্রশ্নে একটা প্রশ্ন আছে, সংবিধানে যদি আমরা একটা কমাও পরিবর্তন করি, একটা দাড়ি একটা সেমিকলন, সেটাই সংস্কার। সংবিধানে যা পরিবর্তন করবো তাই সংস্কার। কাজে সেখানে সংস্কারের কোনো বাধা নেই। আমরা বলেছি 17 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, তার কমিটি করব, তার 12 জন হয়েছে, বিভিন্ন দল থেকে হয়েছে, বিএনপি থেকে দিয়েছে 5 জন, 7 জন, বিরোধী দল থেকে দেবে 5 জন, এই মিলেই আমরা সদস্য করব। আমাদের দরজা খোলা, আমরা খোলা দরজা রেখে তাদের নিয়েই ইনক্লুসিভ হয়ে আমরা এই সংবিধান সংশোধন করতে চাই। আমরা ব্যত্যয় অথবা কোনো মানে অপচেষ্টা বা অপতৎপরতা কোনো কিছু হয়েছে এটা আমরা মনে করি না। যেটা আমরা পাশ করেছি সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। সংবিধান সংস্কারের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে সকল সংস্কার আমরা এখানে বাস্তবায়ন করতে চাই। তারপর আমরা বলেছি যদি আপনাদের আরো কোনো বক্তব্য থাকে আসুন আমরা এখানে বসি এবং এখানে আমরা আলোচনা করে এটা সমাধানের পথ বের করি। কিন্তু তারপরেও তারা বাইরে এক ধরনের কথা বলে, আমরা সে কথা বলি না। আপনাদের একটা কথা বলতে খুবই পার্টিনেন্ট বলে বলতে হচ্ছে, বিরোধী দলের যারা মাননীয় সদস্যবৃন্দ আছেন তাদের মধ্যে একজন সদস্য মাননীয় শাহজাহান চৌধুরী সাহেব, তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাকিরা প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। কাজে প্রথমবারের মতো সংসদ সদস্য হলে অনেক সমস্যা থাকে, বা আমি নিজেও যখন প্রথমবার হয়েছি আমি নিজেও বুঝতে পারি না, অনেকেই আমরা বুঝতে পারি না। কাজে বুঝতে পারাটা একটা সময় লাগে। আমি বিশ্বাস করি তারা সেই সময়ের মধ্যেই নিশ্চয়ই বুঝবেন এবং তারা সেখানে নাম দিবেন এবং আমরা সংবিধান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করব। দেশটা আমাদের এবং আমরা জুলাই অভ্যুত্থান করে আজকের অনেক রক্ত ঝরিয়ে এবং জেল জুলুম খেটে
এবং আমার বিরোধী দলের বন্ধুরা অনেকে ফাঁসির কাষ্টে লটকে তারপর আমরা এই দেশ পেয়েছি এবং গণতন্ত্র পেয়েছি। আমরা এই গণতন্ত্রকে নষ্ট হতে দিতে পারি না এবং কোনোভাবেই দেবো না। আমরা ইনক্লুসিভ, আমরা যারা আছি, আমি গভর্নমেন্টে যদি না থাকি, বিএনপি যদি গভর্নমেন্টে না থাকে, তারেক রহমান সাহেব যদি গভর্নমেন্টে না থাকে, আবার যিনি আসবেন মানুষ যাকে ম্যান্ডেট দেবে তিনি গভর্নমেন্টে বসবেন। আমরা সেই জন্য সংসদকে 5 বছর চলুক এবং সংসদ নিয়ম মাফিক চলুক, সংসদ রুলস ও প্রসিডিউর অনুযায়ী চলুক এবং সংবিধান অনুযায়ী চলুক, সেটা আমরা চাই। সেটা চালাবার জন্য যা কাজ করা দরকার তার সবটাই আমরা করব। আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কোথায় ভুল ত্রুটি হয়েছে তা যদি আমরা জানতে পারি আমরা সংশোধন করার চেষ্টা করব। এ যাবৎ যা করেছি তার মধ্যে আমরা ভুল ত্রুটি পরিলক্ষিত হতে দেখি না। কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, সংবিধান সংস্কার করার জন্য ওনারা শপথ নিয়েছেন 2টা। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি বা বলি আপনাদের কাছে, প্রফেসর ইউনূস সাহেব যে শপথ নিয়েছিলেন জুলাই যুদ্ধের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, সেই শপথটা নিয়েছেন এই সংবিধান অনুযায়ী। তারপর ইলেকশনের ডেট নির্ধারণ করেছেন এই সংবিধান অনুযায়ী। ইলেকশন কমিশন হয়েছে এই সংবিধান অনুযায়ী। ইলেকশন হয়েছে এই সংবিধান অনুযায়ী। স্থান নির্ধারণ, ডেলিমিটেশন যাকে বলে, এলাকা নির্ধারণ হয়েছে এই সংবিধান অনুযায়ী। আমরা শপথ নিয়েছি এই সংবিধান অনুযায়ী। আমরা সংসদ রেখেছেন মাননীয় রাষ্ট্রপতি এই সংবিধান অনুযায়ী। আমরা সংসদে বসছি এই সংবিধান অনুযায়ী। বিরোধী দলের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন ভাষণের পরে আলোচনা করেছেন এই সংবিধান অনুযায়ী। এবং এই সংবিধান অনুযায়ী আমরা 2টা সংসদ অলরেডি পার করেছি, অধিবেশন অলরেডি পার করেছি। এই সংবিধান অনুযায়ী ওনারা সংস্কারের শপথ নিয়েছেন। আবার দেখেন 14 জন যে মাননীয় মহিলা দলের সদস্য হয়েছেন, মহিলা সদস্য হয়েছেন বা সংরক্ষিত আইনের সদস্য হয়েছেন, তারা কিন্তু আবার 2টা শপথ নেন না, তারা একটা শপথ নিয়েছেন। এই বিষয়টা ওনারা বুঝছেন। এখন বুঝার পরে আমি মনে করি যে হয়তো তাদের আরো বুঝতে হবে বা আরো বুঝে তারা আমাদের কাছে আসবেন, একত্রিত হব এবং একত্রিত হয়ে আমরা সংবিধান সংশোধন করবো ইনশাল্লাহ। এবং এই সংবিধান সংশোধন করেই আমরা এই সংসদকে কার্যকর করব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব এবং বিরোধী দলের নেতা যে কথা বলেছেন, সংসদ নেতা যে কথা বলেছেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই, প্রাণবন্ধ করতে চাই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং ইনশাল্লাহ আমরা সেটা চাই এবং এই সংসদেই আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। তারা এসে আমাদের যেভাবে কাজ করছি অথবা ওনারা যেভাবে বলে সব মিলিয়ে আলোচনার ভিত্তিতে আমরা এই সমস্যার সমাধান করতে চাই। সেই সাথে আমি যারা সাংবাদিক বৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের কলম কিন্তু পরিষ্কার রাখেন, কলম কিন্তু ওপেন রাখেন। কারণ এই দেশের গণতন্ত্র না আসুক তার জন্য অনেক মহল কাজ করে, অনেক মহল কাজ করে। সেটা আমরা ভুলেও বুঝেও অথবা না বুঝেও পা দিতে পারি, যাতে আমরা পা না দেই সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, আপনারা দৃষ্টি দেবেন, আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আমি যদি কেউকে বলি কেউ যে কোনো একটা অপরাধ করেছে, আমি বলতেই পারি বিএনপি প্রতারণা করেছে, বিএনপি প্রতারণা করেছে কি আমার জানা নেই। আমি জানলে আমি সেটার পরিষ্কার জবাব দিতে চাই এবং আমি বিশ্বাসও করতে চাই আমরা সত্যি প্রতারণা করেছি। আমি বিশ্বাস করি এই যে আমরা কোনো প্রতারণা করিনি। রাজপথে ওনারা লং মার্চ করবেন, লং মার্চ তো ওনারা আগে থেকেই প্রোগ্রাম করে রাখছেন। প্রতারণা করলাম আজকের, লং মার্চের প্রোগ্রাম অনেকদিন আগে। এটা তো কেমন কথা হলো? ব্যাপারটা হলো এরকমের। কাজী কথা আমি যা বলবো এখানে, তার থেকে যদি কথার মিল বাইরে এবং ভিতরে না থাকে তাহলে আপনারাই একদিন বলবেন যে কথার মিল নেই। এবং অনেকেই আছে যারা গণতন্ত্র ব্যাহত হোক সেটা চায় এবং ঘোলা পানি তৈরি করুক তারা চায়। অনেকেই আছেন সেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমাদের শত্রু কারা আমরা সবাই জানি এবং আমাদের ক্ষতি করতে চায় কারা তা আমরা সবাই জানি। 17 বছর মাফিয়াগিরি করেছে কারা আমরা জানি। তারা আমাদের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যে পরিস্থিতির আলোকে ফাঁকর দিয়া তারা যাতে ঢুকতে পারে তারা একটা ব্যবস্থা করতে চায়। আমরা সেই ব্যবস্থা করতে দিতে চাই না এবং সেই কারণেই আমরা এবং বিরোধী দল যারা আছেন সকলকে আহ্বান করতে চাই একত্রিত হয়ে